ও বড় বউ, জলদি যাও, বাড়িতে তো এলাহি কাণ্ড ঘটে গেছে। আর তুমি নাক ডেকে ঘুমোচ্ছ? তোমার শাশুড়ি তোমাকে বরণ করবে বলে ডেকেছে। যাও যাও। সুরেলার ঘুম পুরোপুরি ছুটে যায়। অবাক সুরে বলে, কি হয়েছে? রিস ভাইয়া ডাকছে, জলদি যাও বড় বউ, গেলেই বুঝতে পারবে, যাও না। সুরেলা শাড়ি পরার ঝামেলাই গেল না। আলমারি খুলে বড় ওনেই নিজেকে মুড়িয়ে নিয়ে বলল, কোথায় উনি? রূপসার রাগি আপার ঘরে। সুরেলার চোখের আকার বড় হয়ে যায়। ছবি আপার ঘরে? সে সুভাকে সঙ্গে নিয়ে চটজলদি পা বাড়ায়। ছবি আপার ঘরের সামনে দাঁড়িয়ে বুকে ফু দিল। দরজায় কড়া নাড়তে দরজা খুলে দেয় রেবেকা বানু। সুরেলা শাশুড়ি চোখ রাঙ্গানিতে চোখ পিটপিট করে। কি হয়েছে আবার? সুর, এদিকে আয়। সুরেলা ঘরে উকি দেয়। প্রথম নজর নিজ পুরুষের উপরই বর্তায়। বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো চাদর জড়িয়ে আছে। রেবেকা বানু দরজা থেকে সরে ভেতরে ঢুকতে ইশারা করে। সে ভেতরে পা ফেলতেই দেখতে পায় বাড়ি প্রায় সবাই উপস্থিত, শুধু নওরিন আপারা নেই। সুরেলার চোখ পড়ে নতমুখে দণ্ডায়মান ছবি আপার উপর। পাশেই সাদমান দুলাভাই গম্ভীর মুখে দাঁড়িয়ে, তার কোলে ছোট্ট রুহান। সুরেলা গুটি গুটি পায়ে নওরিজের পাশে দাঁড়ায়, করুণ চোখে যায়, যার অর্থ আবার কি করেছে সুর নামক প্রাণী। নওরিজ শিও গায়ের চাদর সুরেলার গায়ে দেয়। শীতের কাপড় গায়ে দিবে না? হাতের লোম খুব জেগে উঠছে জনাবার। সুরেলা ঈশ্বর লজ্জে পড়ে। নওরিজ ভদ্রসুলভ কাঁধ জড়িয়ে সাদমানের দিকে তাকিয়ে বলল, সাদ ভাই, এই পিচ্চি সুর নওরিজ মাহবুব খানের সম্মান, আর তার বাড়িতেই তাকে অপদস্থ করা হয়েছে। সুরেলা ফ্যাল ফ্যাল করেছে লাট শেপের পানে। সাদমান রূপালীর দিকে তাকিয়ে বলল, রূপা, holds her holds and apologize right now. রূপালী মাথা তুলো, অস্ত্রসিক্ত গাল মুছে এগিয়ে যায় সুরেলার দিকে। সুরেলা বেশ অস্বস্তি বোধ করে ঘন ঘন মাথা নেড়ে বলল, না না না, তার দরকার নেই, আমি কিছু মনে করিনি। আর আপু রাগের মাথায় বলেছিলেন, ওনার রাগটাও জায়েজ। আমি সত্যি কিছু মনে করিনি। আমি অনেক কিছুই মনে করেছি। আমার বউয়ের উপর আঙুল তোলার আগে 101বার ভেবে নেওয়া উচিত ছিল ওর। নওরিজের গুরু গম্ভীর আওয়াজ। রূপালী সুরেলার দুহাত মুঠোই ভরে নতমুখে বলল, মাফ করে দিস সুর। Call her ভাবিজান, not sure. রূপালীকে মাঝপথে থামি সূর্যে দেয় সাদমান। রূপালী ঠোঁটে ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে মাফ করে দিবেন ভাবিজান, কালকের জন্য আমি অনুতপ্ত। সত্যি কণ্ঠে অনুশোচনা, কান্না ভেজা মুখটাতে লজ্জার আবরণ। সুরেলা বেশ অবাক হয়, প্রত্যুত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না। সে রূপালীর দুহাত ধরে কাতর স্বরে বলল, আপু আমি সত্যি কিছু মনে করিনি, তোমার রাগটা স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমিও রেগে যেতাম। তুমি দয়া করে এভাবে বলো না। রূপালী কিছু বলল না, তবে মাঝখান থেকে রেবেকা বানু বিরক্ত মুখে বললেন, হয়েছে বউ, এখন সাধু সাজতে হবে না। খুশি হয়েছ নিশ্চয়? সুরেলা নওরিজে পানে তাকায়। লোকটা সমস্যার সমাধান খুঁজতে আরো জটিলতায় ফেলে দিল সুরেলাকে। এখন সবাই ভাবে সে কান পড়া পড়িয়েছে, কিন্তু সে তো কিছুই বলেনি। নওরিজ মাকে শুধালো, আম্মা কি বোঝাতে চাইছেন? তোমাকে বোঝানোর সাধ্য কি আর আমার আছে? রেবেকা বানু তাচ্ছিলের স্বরে বলে ঘর ছাড়েন। একে একে সবাই প্রস্থান নেয়। ঘরে রয় সাদমান সাদিক আর রূপালী মাহবুব। রোহানকে হাফসে বেগম নিয়ে গেছেন। রূপালী দুহাত গালে মুখ মুছে আলমারির উপর থেকে লাগেজ নামায়। আলমারি খুলে কাপড় চোপড় বের করতে করতে বলল, সাদ, শুনছেন? আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। আমি আপনার সব কথা শুনেছি, এখন বাড়ি ফেরার পালা। সাদমান বিছানে গা এলিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, রূপা, শালাবাবুর বিয়ে খেতে এসেছি, বিয়ে খাই তারপর ফিরবো। আপনি বলেছিলেন। আমি বলেছিলাম দোষ তোমার, আর নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়াতে আবার কিসের লজ্জা রূপা? নরমালি নাও ওয়ান সব। রিজ ভাই সবার সামনে অপমান করেছে আমাকে। তুমিও সবার সামনেই ওর বউকে অপমান করেছিলে, টানা হিসড়া করেছো রূপা। তুমি কষ্ট পাচ্ছ, মেয়েটাও কষ্ট পেয়েছে। কিভাবে মুখের উপর ছোট লোক বললে? আমারই তো খারাপ লাগছিল, না জানি মেয়েটা কত কষ্ট হচ্ছে। বলে স্থবির দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর বলে, ওর ভাই রূপসার সাথে কতটা নীচ কাজ করেছে, মেয়েটার জীবনটাকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে, সেসবে কষ্ট লাগছে না? সাদমান কম্বল সরিয়ে দেয়, চোখ উল্টে বিরক্ত প্রকাশ করে বলল, রূপা তুমিই বললে সুরেলার ভাই করেছে সব, তাহলে কোন আক্কেলে সুরেলাকে ব্লেম করছো? তোমার বোনের জীবনে যা ঘটেছে তার জন্য সিনান দায়ী।
নট সুরেলা। সুরেলা তোমার ভাইয়ের বউ, তাকে সম্মান করতে না পারলে অন্তত অসম্মান করিও না রূপা। তুমি ভাবছো নাওরিজ তোমাকে অপদস্থ করে গেল, কিন্তু না, অপমানটা তো আমার হয়েছে, তাও শুধু তোমার জন্য। কাইন্ডলি আর একটা কথা বললে আমি সাদমান কি করব তুমি ভাবতেও পারবে না। এতটা রুট আচরণ সাদমান কখনো করেনি। রূপালীর চোখের পানি বাঁধ ভাঙে। সত্যি তো, অপমানটা তার থেকে ওনার বেশি হয়েছে। রূপালী বেশ লজ্জিত হয়। সাদমান আবার বলল, কাল তুমি রূপসাকে মেরেছ, তুমি ওকে মারার কে রূপা? ভুলে যেও না তুমি দুদিনের অতিথি শুধু, তাই নিজ গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে। আমি যেন আর না দেখি এসব, দেখলে পরিণাম ভালো হবে না। ওকে শাসন করার জন্য ওর মা, ভাই, চাচা, চাচিরা আছে। তুমি এসব থেকে দূরে থাকবে ব্যাস। আমার মন তো বলছে এটাই তোমার শেষ নাইওয়ার, তাই শেষ নাইওয়ারে কিছু ভালো স্মৃতি নিয়ে ফেরো। রূপালীর মনে হলো কেউ বুকে অবিরাম ছুরিতে খোঁজাচ্ছে। লোকটা এভাবে বলতে পারলো? সে এবারই মেয়ে না, রূপসা তার অতি আদরে বোনটি। কত সোহাগে রেখেছে বোনকে, কখনো উঁচু গলায় ধমক দেয়নি অবধি। সেই বোনকে কি কম দুঃখে মেরেছে? তার মায়ের অনেক স্বপ্ন ছিল রূপসাকে নিয়ে অনেক দূর অবধি পড়বে, বড় ডাক্তার হবে, তারপর ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে, যে ছেলেটা বোকা মেয়েটার আহ্লাদে আটখানা হবে। আর কত স্বপ্ন দেখেছে মামে এই এক রূপসার চোখে। কিন্তু এক নিমিষেই সব ছারকার হয়ে গেল। সে ব্যথিত মনে কাপড় চোপড়গুলো আলমারিতে তুলে রাখলো, লাগেজ তুলে রেখে বেলকুনি দিকে দাঁড়ালো উদাস ভঙ্গিতে। রিজ ভাই, কাজটা কি ঠিক করলে? মানছি ছবির দোষ ছিল, তুমি আড়ালে দুটো ধমক দিলে পারতে, বড় ভাই হয়ে দুটো চড় মারতে, কিন্তু দুলা ভাইয়ের সামনে এসব নাটকের কোনো প্রয়োজন ছিল কি? ধরতে গেলে তারই অপমান করা হলো। দুলা ভাই যদি এখন ছবির উপর রাগ দেখায়। নরিজ ভেবেছিল কোনো জবাব দিবে না, তবে কি মনে করে ফিরে এলো মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। তুই মানছিস ছবির দোষ ছিল, তাহলে কাল যখন ছবি সুরেলাকে অপমান করছিল তখন কেন মুখে কুলুপ এঁটে দাঁড়িয়েছিলি? আগে এর জবাব দে। রওশন এদিক ওদিক তাকিয়ে নজর লুকায়। নরিজ ঠোঁট বাঁকিয়ে পড়ল, তুই স্টিল আমাকে সেলফিশ বলে ভর্ৎসনা করিস? বুকে হাতটা রেখে বলতো সেলফিশটা কে? রিজ ভাই দেখো, যেদিন তুই সুরেলার উপর জ্বলন্ত সিগারেট ফেললি সেদিন থেকে তোর উপর আমার মন উঠে গেছে রওশন। তারপর ঢেকি ঘরে আটকে রাখা সিঁড়িতে তেল ঢেলে দেওয়া, আমি ভাবতেও পারিনি এতটা জঘন্য কাজ করবি তুই। তোর রাগ আমার উপর ছিল, আমার বুকে এসে ছুরি চালাতি, কিন্তু তুই কি করলি? তোকে তো আমার ভাই বলতেও লজ্জা লাগছে রে রওশন। তবুও তুই যখন আরিফার হাত চাইলি আমি সব ভুলে আরিফার দায়িত্ব তোকে দিতে রাজি হই। আমি জানি আরিফার মতো চমৎকার ব্যক্তিত্বের মেয়েটা তোকে খুব ভালোভাবে পরিচালিত করবে, কিন্তু আজ মনে হলো আমি ভুল করেছি। বিয়েটা আজ না হলে আমি একটা ব্যবস্থাও নিলাম। তোর কপালটা বড্ড ভালো। অনুশোচনে রওশনের মুখটা নত হয়ে যায়। নরিজ থামে না, আবারও কঠোর চিত্রে বলে, এই লজ্জা করে না তোর? ওর বোনের জন্য সিনের পেছনে পড়েছিলি, তখন তো বন্ধু বন্ধু বলে মুখের ফেনা তুলতি। এখন কই গেল তোর বন্ধুত্ব? এত জলদি উবে গেল? আমি তো ভেবেছিলাম সিনের মনোভাব জানার পর তুই দাঁড়াবি সিনের ঢাল হয়ে, কিন্তু তুই তো সোজা গিয়ে ঘুষি হাঁকালি, গরিব বলে অপমান করে এলি। মনে রাখিস, সিন না বরঞ্চ তোর পাকনা বোন সিনের পেছনে উঠে পড়ে লেগেছিল। আমি যতটুকু দেখেছি শুনেছি সিন সর্বদা এড়িয়ে চলেছে ধনির দোলালিকে। রূপসায় নিজ আবেগ ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়, সে বারবার ছুটে যায়। আরে সিনও রক্তে মাংসে গড়া মানুষ ভাই, ওর গলে যাওয়া অস্বাভাবিক কিছুই না। আমি সিনের বিপক্ষে ছিলাম, কিন্তু তোদের অতিরিক্ত পাকনামির ফলে আমি রিজ খান নিজ মতামত বদলে নিলাম। সময় হলে আমি ঠিক সিনান সালেহের হাতে রূপসাকে তুলে দিব, দেখব কি করতে পারিস। নরিজ তেজস্বী গলায় নিজ সিদ্ধান্ত পেশ করে চলে যায়। রওশনের বলার কিচ্ছু থাকে না। নিজ ভুলগুলো আয়নার মতো মানুষপটে ভাসে, কিন্তু এখন আর ভেসে কোনো লাভ নেই। রিজ ভাই সব জানতো, তবে কখনো রওশনকে জানি লজ্জায় ফেলেনি। অথচ সে সবসময় রিজ ভাইকে প্রতিদ্বন্দ্বী ভাবত।
অপছন্দের তালিকায় সবচেয়ে উঁচুতে জায়গা দিয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। রিজ ভাই যা বলে তা করেই ছাড়ে। রিজ ভাই কি সত্যি রূপসা সিনকে এক করে দিবে? না, এটা হতে দেওয়া যাবে না। কোথায় সিন আর কোথায় রূপসা? আকাশ পাতাল ফারাক। বোনকে ওই অভাবে সংসারে দেখতে পারবে না সে। তাছাড়াও সিনের দুমুখ স্বভাব তার ভালো লাগে না। সিন তার কাছে জাহির করত রূপসার জন্য তার মনে কোনো অনুভূতি নেই, অথচ তলে তলে এত বড় চক্রান্ত করে ফেলেছে। সে সুরেলাকে ভালোবাসত, একথা যেদিন মনে উদয় হলো সে সেদিনই বন্ধুকে জানিয়েছিল। বন্ধুর হাত ধরে চেয়েছিল সুরেলাকে। সিনান তখন কথা দিয়েছিল সুরেলাকে তার হাতেই তুলে দিবে, কিন্তু শেষ মুহূর্তে ধোকা ছাড়া কিছুই মেলেনি। অথচ সিনান তার সাথে ছলনা করে গেছে। হাজারো চিন্তায় রওশনের মাথা যন্ত্রণা করে। আজ তার জীবনে অন্যতম খুশির একটি দিন, অথচ খুশি অনুভব করতে পারছে না। নরিস ধরম করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সুরেলা একলা রুমে পায়চারি করছিল। নরিসকে দেখেই বলতে শুরু করলো, এই খুঁতখুঁতে লাট সাহেব, আপনার সমস্যা কোথায়? কি দরকার ছিল এসবের? আমি বলেছিলাম কিছু? আপনি আপনার নাক না গলাতেও পারতেন। এখনো সবাই আমাকেই দোষ দেবে, বলবে আমিই আপনাকে ফুসলিয়েছি। সুরেলা অপেক্ষায় থাকে। প্রত্যুত্তরে মিনিট অতিক্রম করলেও জবাব আসে না। নরিস সুরেলার গা থেকে চাদরটা খুলে নিল। ল্যাপটপটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে বসলো। সুরেলার কপালে ভাঁজ পড়ল। সে আবারও খিটখিটে মেজাজ দেখিয়ে বলল, কথা কানে ঢুকছে না? কি বলছি আমি? নরিস চোখ পাকিয়ে পড়ল। গলার আওয়াজ নিচে। বলেছি না আমার সামনে গলাবাজি করবেন না। মেজাজ এমনিতেই খারাপ, এখান থেকে যান। আমি বলতে শুরু করলে কেঁদে কুল কিনারা পাবেন না। দূর হন চোখের সামনে থেকে। নীরব হুমকিতে সুরেলার চোখ ভরে ওঠে। নরিস যেতে ইশারা করে। সুরেলা নড়ে না, জেদ ধরে দাঁড়িয়ে থাকে। বলল, আমি এসব চাইনি, আমি শুধু চেয়েছিলাম আপনি বুক মেলে দেবেন আর আমি একটুখানি কাঁদবো। বাহ, খুব ভালো। কিছু না করলে খোঁচা দেন। আপনার সাথে লুতুপুতুই করি শুধু। মায়ের সামনে, পরিবারের সামনে ভেজা বেড়াল হয়ে থাকি। স্ট্যান্ড নেই না আপনার হয়ে। আপনি মনে মনে রাগ পুষে রাখেন, আবার কিছু করলেও বেশি হয়ে যায়। আমি এসব কখন বলেছি? মিথ্যা কথা বলছেন কেন? আপনি জানতো এখান থেকে। নরিস বিরক্ত সুরে বলল। সুরেলা বেশ অবাক হয়। আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? তো কিভাবে বলা উচিত? কথা বলাই উচিত না আপনার সাথে। নরিস হাসলো এ যাত্রায়। সুরেলা রেগে বলল, হাসুন, বেশি করে হাসুন। আপনার কি? সবাই আমার উপর রেগেছিল, এখন আপনি সবার রাগ আরও বাড়িয়ে দিলেন। হয়তো মুখের ওপর কিছু বলবে না, কিন্তু মনে বিদ্বেষ পুষে রাখবে। আর সাদমান দুয়া ভাই যদি এখন ছবি আপাকে কথা শোনায়, বাড়িতে এমনি অশান্তি শেষ নেই, তার উপর এসব। আমি একটু একটু করে সবার সাথে ভাব জমিয়েছিলাম, আপনি সব ভেঙে চুরমার করে দিলেন। নরিস ল্যাপটপে দৃষ্টি স্থির রেখে বলল, কারো মন জুগিয়ে চলতে হবে না। নেক্সট মান্থ আমরা ঢাকায় শিফট হচ্ছি, আমাদের ফ্ল্যাটে, বুঝলেন? সুরেলার রাগ বাড়ে। লাটসে পাগল টাগল হয়ে গেছে নাকি? সে বলল, ভালো, খুব ভালো। যান যান, চলে আপনি ঢাকা। আমি সুরেলা কোথাও যাচ্ছি না, আমি এখানেই বাকি সবার সাথে থাকবো। আর সবচেয়ে বড় কথা, আপনাকে মনেও পড়বে না। নরিস ভুরুকুচকে কাজ করে। তার মুখভঙ্গি দেখে বোঝা যায় সে খুব বিরক্ত। সুরেলা রাগে দুঃখে বেরিয়ে যেতে নিবে, নরিস পিছু ডাকে, শাড়ি ঠিকঠাক পরে যান, পেটিকোট দেখা যাচ্ছে। আর গায়ে শীতের পোশাক কই? সুরেলা রাগে গজগজ করে এগিয়ে আসে। এই লোক রাগও দেখাবে আবার যত্নও নিবে। অসহ্য বিরক্তিকর লোক। সে ধূপধাপ পা ফেলে নরিসের কোলে বসে পড়ল। কপালে হাত রেখে দেখে গা এখনো গরম, আবারও জ্বর আসবে। সে বলল, কাজটা মোটেও ঠিক করেন নাই। নরিস হাসলো। যার জন্য করি চুরি সেই বলে চোর। আম্মা কাল আমার পাশে ছিল, হাত ধরে আড়াল করে রেখেছিল সবার থেকে। আমার কি যে ভালো লাগছিল, মুহূর্তটাই মনে হচ্ছিল ম্যাজিক করা হয়েছে। আমি ভাবলাম ছবি আপা রাগ করেছিল বলেই না আম্মা আমার পাশে দাঁড়িয়েছে। আম্মা মুখে যতই বলুক আমি তার প্রিয় হয়ে উঠিনি, আমি জানি আম্মা মনে মনে আমাকে প্রিয়জনের কাতারেই বসেন। সেই হিসেবে আমার তো উচিত আপাকে ধন্যবাদ দেয়া। আপনি সব ঘেটে ঘ করে দিলেন।
সুরেলা মলিন স্বরে পড়ল। নরিত সুরেলাকে কোলে রেখেই উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে দরজায় এগিয়ে আসে। সুরেলাকে নামিয়ে শিও গায়ের চাদর ছুঁড়ে মারে মুখ বরাবর। মুখের ওপরে দরজা লাগিয়ে আবারও বারান্দায় চলে যায়। সুরেলা ভ্যাবলা কান্তর মতো দরজায় দাঁড়িয়ে হুশ ফিরতে চেঁচিয়ে ওঠে। দরজায় লাথি দিয়ে মেজাজি গলায় পিড়পিড় করতে করতে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে শাশুড়ি তার থমথমে মুখে কাজের মহিলাদের ঝাড়ছেন। সুরেলা কাছে গিয়ে দাঁড়াতে ভদ্র মহিলা উদ্দেশ্যহীন আক্রোশে ফুঁসে ওঠেন। কাম ধাম নেই, ভর দুপুরে মহারানী ঘুম থেকে উঠবেন, চা জল খাবেন, তারপর টোটো করে ঘুরে বেড়াবেন। তাকে তো কিছু বলাও যাবে না, একটা বললে তার সাথে 10টা বানিয়ে মহারাজার কান ভারী করবেন। মহারাজ আমাদের মতো দাস দাসীর উপর চওড়া হবেন? বলিহারি বউ আমরাও ছিলাম, সংসার আমরাও করেছি। আমাদের শাশুড়ি, ননাস, ননদ উঠতে বসতে খোঁটা দিত। কই, আমরা তো কোনোদিন কারো কানেই দেইনি, সংসারে ঝামেলা বাঁধাইনি। উপরন্ত সবার মন জয় করার জন্য কলুর বলদের মতো খেটেছি, মুখ দিয়ে উফ শব্দ করিনি। সুরেলা মাথা নত করে পিড়িতে বসে শিলপাটা ফেলে মশলা পিষতে শুরু করে দিল। রেবেকা বানু থামলেন না, অনর্গল বলেই গেলেন। সুরেলা চুপচাপ শুনল শুধু। নোনা জলে চোখ ভিজতে চাইল, বাধা দিল। কাজের মহিলারা বুঝতে পারে ভদ্রমহিলা সুরেলাকে ঝাড়ছেন, তাই মুখ টিপে হেসে নিজেদের মধ্যে গুসুর ফুসুর আলাপ করতে লাগলেন। আলাপচারিতা একরকম। তারা বউকালে কতটা নির্যাতিত হয়েও মুখ বুজে সহ্য করতেন। শাশুড়ির কথাই উঠতেন বসতেন। সুরেলা সব শুনে ছোট্ট করে শাশুড়িকে জানালো। আমি আপনার ছেলেকে কিছুই বলি না আম্মা। খবরদার আম্মা ডাকবে না, কোনো ছোট লোকের মুখে আমি আম্মা ডাক শুনতে চাই না। শাশুড়ির এহেন আচরণে সুরেলা মুখ। এভাবে বলতে পারলেন উনি? কাজের মহিলাগুলো মুখ টিপে হাসল। সুরেল এবার অশ্রু লুকিয়ে রাখতে পারল না। কাল ছবি আপার অপমানে যতটুকু কষ্ট পেয়েছিল তার চেয়ে হাজারো গুণ কষ্ট তো আজকের এই উপমাই ছিল। ছোট লোকই তো সে। কিভাবে সেদিন পরিবারের কথা ভুলে লোকটার সাথে কাজী অফিসে যেতে পারল? এই আলিশান বাড়ির বিলাসবহুল জীবনযাপনের মোহিত সকালবেলা সূর্য তার তেজ দেখানো শুরু করে দিয়েছে। সিনান সালো খোপ খুলে ঝিমুতে থাকা রাজহাঁসটা বের করে আব্বা বলে জোরে হাঁক ছাড়ল। সালাউদ্দিন শিলপাটায় জং ধরা ছুরি ঘষছিলেন। ছেলের ডাকে এগিয়ে আসে। বাবা ছেলে মিলে রাজহাঁস জবাই করে উঠোনে ফেলেন। বোবা প্রাণীটি কতক্ষণ দাপাদাপি করে শান্ত হয়ে যায়। শান্তি বেগম তাকে বাঁশের টোপায় তুলে নিয়ে পরিষ্কার করতে বসবেন, তখনই বাড়িতে কুটুম্ব হাজির। শান্তি বেগম খুশি হতে নিলেন না। গরিবের বাড়িতে বড়লোক মেহমানের আগমনে তার ফাপড় আটকে আসে। সে ভয় হয় ছেলেকে নিয়ে, তবুও মাথার কাপড় টেনে টুনে সালাম দেয়। হাসি মুখে কুশলাদি বিনিময় করে। সালেউদ্দিন কলপাত থেকে হাত ধুয়ে এসে লম্বা লম্বা সালাম দেয়। কাচুমাচু মুখে বলেন, চেয়ারম্যান সাহেব, হঠাৎ এই গরিবের বাড়িতে কিছু কাম ছিল? মেয়ে শ্বশুর সেই হিসাবে ব্যয় লাগে, কিন্তু এত নামি দামি লোককে হঠাৎ ব্যয় ডাকা তার কেমন দেখায় না? যদি রেগে টেকে যান, তাই পূর্বের ডাকটাই ঠিক রাখলো। নোমান মাহবুব ভদ্রসুলভ হাসলেন না, গভীর ঠাট অক্ষত রেখে বলেন, আজকাল তোমাকে দেখা যায় না। সালেউদ্দিন, কই থাকো মিয়া? সালেউদ্দিন মাথা চুলকে ইতস্তত ভঙ্গিতে জবাব দিলেন, শরীরটা কয়দিন হইল ভালো যাইতেছে না। দাঁড়াইয়া কেন বইছেন ভাই? এই সিনচেয়ার আন ঘর থেকে। নান পাশে দাঁড়িয়ে চাচা শ্বশুরের হাবভাব লক্ষ্য করছিল। হঠাৎ চেয়ারম্যান সাহেব তাদের বাড়িতে কাহিনী কি ঘটনা হয়েছে সে মনই তো মন নিজেকে প্রস্তুত করে। বাবার কথায় চেয়ার আনতে যেতে নিবে। চেয়ারম্যান সাহেব খোদ নামিয়ে বলেন, ঘরে বসে কথা বলি। সালেউদ্দিন লজ্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বলেন, আচ্ছা ভাই, তয় ঘরে চলেন। মামলা কি গুরুতর? কিছু হয়েছে নি? হয়েছে তো অনেক কিছুই। তুমি এখানেই থাকো সালে, আমি সিনের সাথে কিছু কথা বলবো বলে এসেছি। সালেউদ্দিনের কপালে চিন্তার উদ্বেগ। সিনানের সাথে আবার কিসের কথা বলবেন উনি? সিনান হাসল ভদ্রলোকের কথায়। তার ধারণাই ফলে গেল, তবে তার চিন্তা ভিন্ন জায়গায়। দুলালির কি খবর? শান্তি বেগমের বুকটা দুরু দুরু করে ওঠে। কালকের কথা ভুলেননি তিনি। কিভাবে ওই রওশন তার
বাপটারে মালো। একগাল জখম হয়ে আছে, চোখটায় রক্ত জমেছে। চেয়ারম্যান সাহেব যদি কিছু মিছু করে, তিনি করুণ চোখে ছেলের দিকে তাকান। কিছু বলবেন সিনান, মাকে চোখে আশ্বস্ত করে থামিয়ে দেয়, কিচ্ছু হবে না। সিনান আগে ঘরে প্রবেশ করে, নোমান মাহবুব তার পেছন পেছন ঘরে প্রবেশ করে নতুন লাগানো কাঠের দরজা লাগিয়ে দিল। সদ্য বানানো ফুল ওয়াল সেট ঘরের রঙহীন দেওয়াল, সেটায় পেরেক আটকে রশি টাঙ্গানো হয়েছে। রশিতে ঝুলছে গোটা কয়েক কাপড় চোপড়। একটা নতুন খাট তোলা হয়েছে, তোষক না থাকলেও বাঁশের তৈরি পাতলা পাটির মাঝে আবার তার উপর কাঁথা দেওয়া হয়েছে। তারই উপর পরিপাটি করে চাদর বিছানো। দুটো বালিশ একে অপরকে জড়িয়ে রেখেছে। একটা ধপধপে সাদা লেপও রয়েছে। আসবাবপত্র বলতে একটা কাঠের টেবিল, আলনা আর শোকেজ, সবই নতুন বানানো। শোকেসটা ফাঁকা পড়ে আছে। নোমান মাহবুব একটু অবাকই হন। বাড়িঘর পুড়ে ছাই হওয়ার পর এত দ্রুত ফুল ওয়াল ঘর, আবার জিনিসপত্র, এত টাকা কোথায় পেল? তিনি বিছানায় বসে বললেন, আমি তো ভেবেছিলাম ঘর পড়ার পর না খাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু কাহিনী তো ভিন্ন। রঙিন টিন শেডের ফুলওয়ালা বাড়ি, তিনটে রুম, ঘরে নিত্য নতুন আসবাবপত্র আছে। হঠাৎ এত উন্নতি? আলাদিনের চেরাগ পাসনি তো? সিনান সালেহ একগাল হাসল। সব আল্লাহর রহমত আর আপনাদের অশেষ দোয়া ফল চাচা। ভাবলাম ঘরদোর যেহেতু বানাইতে হবে, একটু পাকাপোক্তা করেই বানাই। কি জানি মনে হলো ঘরে বউ আসবে, তাকে তো আর ভাঙাচুরা করে রাখতে পারবো না, তাই এত কিছু। নোমান মাহবুব দাঁত কটমট করেন, ইচ্ছে তো করছে একজোরে ভ্যাটকানো দাঁত খুলে দিতে। অসভ্য ছেলে বলে কিনা বউটো আসবে, তোর জম আসবে। তিনি থমথমে মুখে বিছানায় পা ঝুলিয়ে বসলেন। দেখ, ঘুরিয়ে পেঁচিয়ে না, আমি সরাসরি দুটো প্রস্তাব দিব। মানলে ভালো, না মানলে পরিস্থিতি কোন দিকে যায় তার জন্য কপাল চাপড়াতে না হয়। ঠান্ডা গলার হুমকি। সিনান মুখে হাত রেখে আড়ালে হাসার চেষ্টা করল, তবে তার হাসি আড়ালে রইল না। নোমান মাহবুব রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলেন, নেহায়েত তুই সুরেলার ভাই, তাই বেঁচে গেলি, নয়তো এতক্ষণে তোর বেজান শরীর যমুনার ডুবে থাকতো। সিনান চোয়াল চুলকে ভাবলেশীন ভাবে বলল, ও আচ্ছা, প্রস্তাব দুটো কি? নোমান মাহবুব ফোঁস করে শ্বাস ফেলে কাঠখোট্টা গলায় বললেন, আমি অনেক ভেবেছি, বিয়ে কোনো ছেলে খেলা না, সারিয়া ভিত্তিক বিয়ে। আমি সম্মান করেই এই প্রস্তাব রাখছি। ঘর জামাই থেকে যা খান বাড়িতে, তোর সহ তোর পরিবারের সকল দায়িত্ব আমার। কেউ কোনো প্রকার বাজে কথা বলবে না, তার গ্যারান্টিও দিচ্ছি। রাজার হালে রাখবো তোকে, অভাব কি ভুলে যাবি? সিনান সালেহ কপাল কুচকে ভাবল ক্ষণ, তারপর শুধালো। দ্বিতীয় প্রস্তাব? নোমান মাহবুব বিরক্ত মুখে চাইলেন। আশা করেছিলেন প্রস্তাবেই লাটা চুকে যাবে। এত লোভনীয় প্রস্তাব ফকিনের বাচ্চা ছেড়ে দিবে না। তিনি পরবর্তী প্রস্তাব রাখলেন। বোনকে খুব ভালোবাসিস, তাই না সিন? সিনান সালেহের শান্ত মুখশ্রী ক্রমশই বেরঙিন হয়ে আসে। তার সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে খেলবে কি ভদ্রলোক? সে বলল, বুঝলাম না চাচা, ঝেড়ে কাশেন। চিংটে পড়া রাগের আভাস। নোমান মাহবুব সমস্ত গম্ভীরতা ফুটিয়ে কুটিল হেসে বলেন, তোর বোনটা কিন্তু আমাদেরই গৃহবধূ, বলতে পারিস হাতের মুঠোয় আছে। তোর ক্রিয়া কর্মের প্রক্রিয়া তোর বোনের উপর বর্তাবে, তাই একটু ভেবেচিন্তে কাজ করবি। নওরিজ কিন্তু বাপসাসার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না, আর করবেও না। আমার ছেলের কাছে তার পরিবার সবার আগে। সিনানের মেজাজ বিগড়ে গেল। মাথার ভেতর ঘ্যার ঘ্যার শব্দ করে। খ্যাটখ্যাট করা জিব্বা ফসকে কঠিন লাফজ বেরিয়ে আসতে চাইল বোনের শ্বশুর বলে নিয়ন্ত্রণ করে নেয় সিনান। মুখ জুড়ে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, আমার বোনটাও হের পরিবার চাচা। আর শোনেন, আমি সিনান সাহেলের যতটা হালকা ভাবতাছেন, ততটাও হালকা না আমি। খাইটটা খাওয়া গতর তো হইব 60-70, তাই ফু দিলে উইরা যাইব, এইটা ভাববেন না। আর ঠিক ভাবছেন, আমার বোন আমার দুর্বলতা, আমার পুরো দুনিয়া একদিকে আর আমার বোনটা আরেক দিকে।
তারে পাশার গুটি বানাইলে আমি পুরো পাশায় উল্টাই দিব। ওই আলিশান খান বাড়ি ধুলাই গড়াগড়ি খাইব, মনে রাখবেন। আর সবার আগে আপনার পোলারে খাবলায় ধরমু। হালুম। দুহাতে বাঘের থাপায় ইঙ্গিত করে স্নান। তার অঙ্গভঙ্গিতে নোমান মাহবুব রক্তলাল চোখে তাকিয়ে, ফকিনীর বাচ্চার দেমাগ দেখো, তার ছেলেকে খাবলে ধরবে। এত বড় স্পর্ধা কথায় আছে না, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। এরও হয়েছে তাই। স্নান এগিয়ে আসে, পরনের লুঙ্গি হাঁটু অব্দি তুলে কোমরে গিট দিয়ে অহমিকে বুক ফুলিয়ে বলল, এক আল্লাহ পাক ছাড়া এই সিনরে পালার ক্ষমতা কারো নাই। আপনি তো কোনচার চুনুপুটির ছাও চাচা। যান বাড়িতে যান, আর আমার বউরে একটু সাজায় গোছায় রাইখেন। ভুলেও ধমকাধমকি করবেন না, আমি আর দেরি করবো না। বুড়া মারে একলা বাড়িতে কাজ করতে করতে হাঁফায় যায়, তাই বউডারে অতি শিগগিরই ঘরে আনবো। যৌতুক দিতে চাইলে দিতে পারেন, আমি আবার মানা করবো না। সূর্যি মামার তেজস্বী রূপে ধারণী পড়ছে। খোলা বিস্তীর্ণ মাঠে গরু ছাগল ছাড়া মানুষের দেখা মেলা ভার। কত গৃহিণী বিহঙ্গের দলের কাছে ধান শুকাতে দিয়েছে, সেগুলো আপাতত বিহঙ্গের দলেরা পাহারা দিচ্ছে। ধান খেতে খড়কুটো শুকাতে দিয়েছে, সেই খড়কুটোয় লুঙ্গি বিছিয়ে তাস খেলছে চার মানব। তনধ্যে রমজান মিয়া চেনামুখ। রমজান মিয়া তাস ফেলে সবগুলো পাত্তা টেনে হাঁটুর নিচে রাখলেন। হাতে থাকা পাত্তাগুলোর মধ্যে থেকে একটা পুনরায় সম্মুখে ফেলে বলেন, মিয়া ভাইয়ের কি খবর? সহি সালামত আছে তো? মোতালেব নামের এক লোক বলেন, আছে কোনো রকম জান হাতে নিয়া। আপনার ভাইস্তা জানে পানি রাখলে তো কি হালডাই করছে। মিয়া ভাইয়ের পোলায় এসে খেপছে। রমজান মিয়া ভুরকুচকে বলেন, ওকে দেখলে বলবি আমার সাথে যেন যোগাযোগ করে। আর ডিপ ঘরের মেজে খুঁড়ে টাকার বস্তাকে নিল, জানতে পারলি কিছু? মাদারের একবার হাতের কাছে পাইলে কচু কাটা করতাম। ভাই ডিপ ভরে টাকা পুঁতে রাখছেন, এই খবর আপনারা তিনজন জানতেন। আপনি মেম্বার বেটা সুজন আর সালেহ ভাই। মেম্বারের বেটা তো পর রিজার্ভ হয়ে গা ঢাকা দিছে, তখন অবধি টাকা চুরি টুরি হয় নাই। বাকি থাকলো সালে, আপনি খেতাইয়া দেখেন, ওই নিয়েছে। সালে এমন কাজ করবে না, ওর উপর ভরসা আছে। লাখ লাখ টাকা ওর হাত দিয়ে পাচার করেছি, কখনো 1 টাকাও বলায় নেই। ওরে নেশাপানি আর জুয়া খেলার কয়েকটা টাকা দিলেই যথেষ্ট। এত বড় সাহস করবে না। সজনের কাজ, তার জন্যই গা ঢাকা দিছে। মেম্বার করতে হবে। মোতালেব ফিস ফিসিয়ে বলল, কথা ভাই সালেহরে এত বিশ্বাস করেন না। হের একদিন মেলাদিন হলো খবর নাই, খেলতেও আহে না, মাল পানিও নেয় না। তাহারও ডিপ ঘরে সালেহের জুতা জোড়া পাওয়া গেছে, ভুইলা গেলেন? দেখলাম বিল্ডিং ঘর দিতেছে, এত টাকা কই পাইল? ঠিক, তবু মন সায় দেয় না রমজান মিয়ার। সালেউদ্দিনের সাথে ওঠা বসা অনেক বছর, কখনো নেমে খারামি করে নাই, টাকার জন্য ও চাপ দেয় নাই, যা দিয়েছে হাসি মুখে নিয়েছে। কিন্তু খেলায় মন বসছে না। লাখ 25 টাকা ছিল, সব ভূতের মতো গায়েব হয়ে গেল। এমনিতেই ব্যবসায় ধস, তার উপর এই খাড়ার ঘা। না, মন্টু ভাইয়ের কাছে একবার বসতে হবে। শেফালির কাছে যাবে কি? রিস্কটা বেশি উঠছে, ডানা ছেটে একে একটু ঘোল খাওয়াতেই হবে। আচ্ছা কেমন হয়? ঘোলে ডুবিয়ে মালে মন্দ নয়। অনেক হয়েছে দরদ দেখানো। রমজান গালে হাত বুলাই। বাবিজানের চরটাও ভোলার মতো নয়, বুকে লেগেছে একেবারে। মহিলা মানুষের হাতে চর খেয়েছে ভাবতেই গালটা পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। ড্রেসিং টেবিলের ঝকঝকে আয়নাটা খুব পছন্দ সুরেলার। সে প্রথম থেকেই আয়নাটা অনেক বড় আর প্রতিবিম্ব সুন্দর দেখায়। তার পছন্দের আয়নায় প্রিয় পুরুষের প্রতিবিম্ব। ভাইয়ের বিয়েতে যাবেন বলে পরিপাটি হচ্ছেন। আধা ঘন্টার বেশি সময় করালো জনাবের সাজগোজ হলো না। সুরেলা ক্লান্ত সুরে বলল, গায়ে জ্বর নিয়ে বিয়েতে যেতে হবে? চোখ দুটো লাল হয়ে আছে জ্বরে। ঘটক ছাড়া বিয়ে হয় না। এসেছেন নান্টু ঘটক। মুখ ভ্যাঙ্গাই সুরেলা। নরিজ পারফিউম স্প্রে করে। সুরেলা নাকে আঁচল চেপে ধরে। এসব করা সুগন্ধিতে তার বমি পায়। নরিজ এগিয়ে আসলে সুরেলা ভুরু নাচে। সে পেটের দিকটায় আঁচল সরিয়ে পারফিউম স্প্রে করে। সুরেলা বিরক্ত হয়ে বলল, কি করছেন? এই পারফিউমের গন্ধে আমার বমি। নরিজ কথা শেষ করতে দেয় না, পারফিউমের স্প্রেতে গোসল করায়। সুরেলা চেঁচায়,
আপনার মতো খয়ষ্টা লোক পৃথিবীতে দুইটা নাই। আপনাকে আমি গন্ধে ভরপুর কুয়ে ডুবাই না চোবাইছি তো আপনার নামও রিজ খান থেকে গু খান রাখবো। হ্যাঁ, রিজ হাসলো না, নাক সিটকিয়ে পারফিউমের বোতল যথাস্থানে রেখে বলল,